2002 সালের 1 জুলাই রাত 8:48 রাশিয়ার মস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে BL বাস্কারিয়ান ফ্লাইট 2937 স্পেনের বার্সেলোনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর অপরদিকে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে DHL ইন্টারন্যাশনাল এভিয়েশন ME ফ্লাইট 611 পাইলট সহ দুজন ক্রু মেম্বার নিয়ে বেলজিয়ামের এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। প্লেন দুটি স্বাভাবিকভাবেই 36,000 ফুট উচ্চতায় ফ্লাই করছিল, কিন্তু হঠাৎই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। জার্মানির উবারলিঙ্গার মধ্য আকাশে প্লেন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সামান্য ভুলের কারণে বিমানপথে কি হতে পারে তা উবারলিঙ্গার মধ্য আকাশের সংঘর্ষ আজও প্রত্যেকটা এয়ারলাইন সহ বিমানবন্দরকে শিক্ষা দিয়ে থাকে। পশ্চিম রাশিয়ার স্বশাসিত বার্কস্থান প্রজাতন্ত্রের রাজধানী এবং সবথেকে বড় শহর হলো উফা। এই শহরের একটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেখানকার স্থানীয় ইউনেস্কো কমিটির তরফ থেকে একটি ভ্রমণের আয়োজন করা হয়েছিল। ভ্রমণ স্থান হিসেবে ঠিক করা হয়েছিল কাতালোনিয়ার কোস্ট দৌড় সৈকত। ইউরোপের এই ভ্রমণে যে সকল ছাত্রছাত্রীরা যাচ্ছিল তাদের অধিকাংশেরই মাতা পিতা বার্কস্থানের হাই র্যাঙ্কিং অফিসিয়ালস, যাদের মধ্যে একজনের পিতা লোকাল ইউনেস্কো কমিটিরও হেড ছিলেন। সারা রাতব্যাপী ট্রেন জার্নি করে ছাত্রছাত্রীরা মস্কোতে এসে পৌঁছায় 26শে জুন। এরপরে তারা গাড়িতে করে এয়ারপোর্টে যায়, কিন্তু ড্রাইভার ভুলবশত তাদেরকে অন্য এয়ারপোর্টে নিয়ে যায়, যার ফলে পূর্ব নির্ধারিত প্লেনটি তারা মিস করে ফেলে। এরপর তারা মস্কোতে 2 দিন কাটায় এবং প্রভাবশালী মাতা পিতার দৌলতে ছাত্রছাত্রীরা একটি চার্টার্ড ফ্লাইটও পেয়ে যায়। নিজেদের যাত্রা সম্পূর্ণ করার জন্য 2002 সালের 1 জুলাই রাত 8:48 BL বাস্কেরিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 2937 মস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে স্পেনের বার্সেলোনার উদ্দেশ্যে নিজের যাত্রাপথ শুরু করে। প্লেনটিতে 45 জন স্কুলের বাচ্চা, 7 জন প্যাসেঞ্জার এবং 9 জন ক্রু মেম্বার ছিল। এটি অন্যান্য দিনের মতনই একটি শিডিউল ফ্লাইট ছিল, যেটা প্রায় 4 ঘন্টা 20 মিনিটের মধ্যে 3000 কিলোমিটার অতিক্রম করে নিজের যাত্রা সম্পন্ন করবে। রাত 11টার সময় প্লেনটি সুইজারল্যান্ডের আকাশে প্রবেশ করে। সুইজারল্যান্ডের প্রাইভেট এয়ারস্পেস কোম্পানি স্কাইলাইট প্লেনটির কন্ট্রোলের দায়িত্বে ছিল। রাত্রি 11টার সময় কন্ট্রোল রুমে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে পিটার মিলসন এবং তার এক সহকর্মী কর্মরত ছিল। সেই দিনটি এয়ার ট্রাফিকের জন্য একটি ব্যস্ত দিন ছিল এবং রাত্রি 11টার পর ওই এয়ার স্পেসে থাকা বিমানবন্দরগুলিতে কোনো রকম শিডিউল ল্যান্ডিংও ছিল না। ঠিক এই কারণে পিটারের সহকর্মী নিজের ওয়ার্ক স্টেশনের দায়িত্ব পিটারের ওপর দিয়ে ব্রেকে চলে যায়। মানে পিটার ওই সময় 2টি ওয়ার্ক স্টেশনের রক্ষণাবেক্ষণ একাই করছিল। এই 2টি ওয়ার্ক স্টেশনে 2টি রাডার সিস্টেম ছিল। প্রথম রাডার সিস্টেম আকাশে থাকা প্লেনগুলির ট্রাফিককে মনিটর করছিল, আর দ্বিতীয় রাডার সিস্টেম এয়ারপোর্টে ল্যান্ড করতে আসা প্লেনগুলি সম্পর্কে মনিটরিং করছিল। রাত্রি 11:06 ফ্লাইট 2937 অস্ট্রেলিয়ার উপরে 36,000 ফুট উচ্চতায় ফ্লাই করে চলেছিল। তখন প্লেনের যাত্রীরা আর মাত্র 2 ঘন্টার অপেক্ষায় ছিল, কারণ আর 2 ঘন্টা পরেই তারা বার্সেলোনাতে পৌঁছে যেতে চলেছিল। অপরদিকে ঠিক 11:06 বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট 611 বেলজিয়ামের ব্রাসেলস এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করে। এই যাত্রাপথে প্লেনটি কোনো রকম কোনো যাত্রীকে নিয়ে যাচ্ছিল না। প্লেনটি বাহরাইন আন্তর্জাতিক এয়ারপোর্টে সমস্ত যাত্রীকে ডিপোর্ট করে মাত্র 2 জন ক্রু মেম্বার নিয়ে ব্রাসেলস এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করে। এর কিছুক্ষণ পর 11:10 পিটারকে জানানো হয় যে মেইন রাডারটি মেইনটেনেন্সের কারণে বন্ধ রাখা হচ্ছে, তাই তাকে এখন ব্যাকআপ সিস্টেমকে ব্যবহার করতে হবে। 11:21 ফ্লাইট 611 পিটারের এয়ার স্পেসে প্রবেশ করে এবং প্লেনের পাইলট 36,000 ফুট উচ্চতায় প্লেনকে নিয়ে যাওয়ার জন্য পিটারের কাছে অনুমতি চায়। পারমিশন দেওয়ার আগে পিটার ট্রাফিককে রেগুলেট করে এবং দেখে যে এই উচ্চতায় অন্য কোনো প্লেনের আসার সম্ভাবনা আছে কিনা। কিন্তু তখনই দ্বিতীয় রাডার সিস্টেমে ফ্লাইট AF1135 এর থেকে একটি মেসেজ আসে যে প্লেনটিকে পাশের এয়ারপোর্টে ল্যান্ডিং করাতে হবে। পিটার এই বার্তাটি পাওয়ার পরে সেকেন্ড রাডার সিস্টেমে লক্ষ্য দেয়। পিটার আশেপাশের এয়ারপোর্টের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তার ফোন ওয়ার্ক স্টেশন মেইনটেনেন্সের কারণে কাজ করছিল না। কিছুক্ষণের মধ্যেই পিটার প্রথম রাডারের সামনে চলে আসে, কারণ তখনও ফ্লাইট AF1135 এর ল্যান্ডিংয়ে 10 মিনিট বাকি ছিল। তাই পিটারও মনে করে যে তার কাছে যথেষ্ট সময় আছে। ফ্লাইট AF1135 কে সঠিক নির্দেশ দেওয়ার জন্য প্রথম রাডারের সামনে চলে আসার পর পিটার 611 কে 36,000 উচ্চতায় ফ্লাই করার পারমিশন দিয়ে দেয় এবং পুনরায় পাশের এয়ারপোর্টের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে। এখানে পিটার একটা ছোট্ট ভুল করে ফেলে।
সেটা হলো যে সে যাচাই করতে ভুলে যায় যে ওই একই উচ্চতায় অন্য কোনো প্লেনের আসার কোনো সম্ভাবনা আছে কিনা। এদিকে অনুমতি পাওয়ার পর ফ্লাইট 611 36,000 ফুট উচ্চতায় উঠতে শুরু করে। অন্যদিকে ফ্লাইট 2937 যেটা কিনা বার্সেলোনার দিকে যাচ্ছিল সেটাও 36,000 ফিট উচ্চতায় উঠছিল, যার ফলে ফ্লাইট 2937 এবং ফ্লাইট 611 এর যাত্রাপথ সুইজারল্যান্ডের কাছে এসে মিলে যাচ্ছিল। আর এটা দেখার জন্য কন্ট্রোল রুমে কেউই ছিল না, কারণ পিটার ব্যস্ত ছিল ফ্লাইট 135 কে সঠিকভাবে ল্যান্ড করানোর জন্য, যার জন্য সে পাশের এয়ারপোর্ট টাওয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। কিন্তু হঠাৎই দ্বিতীয় রাডারে চোখ পড়তেই পিটারের হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয়। সে এই জোট সমস্যাটি বুঝতে পেরেছিল এবং তৎক্ষণাৎ ফ্লাইট 2937 কে উচ্চতা কমিয়ে 35,000 ফিটে আসার নির্দেশ দেয়। কিন্তু এই নির্দেশের ঠিক 1 সেকেন্ড পরেই ফ্লাইট 2937 এর টিসিএস সিস্টেম বিপ অ্যালার্মের সঙ্গে বাজতে শুরু করে এবং বারংবার পাইলটকে প্লেনের উচ্চতা বাড়ানোর নির্দেশ দেয়। এই সময় ফ্লাইট 2937 এর পাইলট রীতিমতন কনফিউজড হয়ে যায়। সেটা বুঝতেই পারছিল না যে সে কি টিসিএস সিস্টেমের নির্দেশ অনুযায়ী প্লেনের উচ্চতা বাড়াবে নাকি কন্ট্রোল রুমের নির্দেশ অনুযায়ী প্লেনের উচ্চতা কমাবে। এবং ঠিক এই একই সময় ফ্লাইট 611 এর টিসিএস সিস্টেমেও এই একই ধরনের অ্যালার্ম বাজতে শুরু করে এবং পাইলটকে উচ্চতা কমানোর নির্দেশ দেয়। এই সময় পিটার কোনোভাবে ফ্লাইট 2937 এর সঙ্গে আবারও যোগাযোগ করে এবং পাইলটকে উচ্চতা কমানোর নির্দেশ দেয় এবং শেষমেশ ফ্লাইট 2937 এর পাইলট কন্ট্রোল রুমের নির্দেশ অনুযায়ী প্লেনের উচ্চতা ধীরে ধীরে কমাতে শুরু করে। অন্যদিকে ফ্লাইট 611 এর পাইলটও প্লেনের উচ্চতা কমাতে শুরু করে দিয়েছিল টিসিএস এর নির্দেশের কারণে। অর্থাৎ ওই সময় দুটি প্লেনই একসাথে নিচের দিকে নামতে শুরু করেছিল। ভিডিওতে এগোনোর আগে আপনাদেরকে বলে রাখি যে প্লেনের টিসিএস সিস্টেম হলো এমন একটি অটোমেটেড সিস্টেম যেটা প্লেনের উচ্চতা, গতি এবং প্লেনের অভিমুখের উপর নির্ভর করে প্লেনের চারিপাশে একটি 3D ম্যাপ তৈরি করে এবং অনবরত সেই সব ইনফরমেশন প্লেনের আশেপাশে থাকা প্লেনগুলিতে জানাতে থাকে। এই 3D ম্যাপের মধ্যে কোনো প্লেন প্রবেশ করলে টিসিএস অটোমেটিক্যালি একটি প্লেনকে নিচে নামতে এবং অন্য প্লেনটিকে ওপরে উঠতে বলে। কিন্তু এখানে ফ্লাইট 2937 এর পাইলট টিসিএস এর নির্দেশ না মেনে পিটারের নির্দেশ মেনেছিল এবং প্লেনটিকে ওপরে না উঠিয়ে নিচের দিকে নামাচ্ছিল। এবং অন্যদিকে ফ্লাইট 611 এর পাইলট টিসিএস এর নির্দেশ মেনেছিল এবং ফ্লাইটের উচ্চতা কমাচ্ছিল। পিটার ভেবেছিল যে ফ্লাইট 2937 এর উচ্চতা কমালে সবকিছু ঠিক হয়ে যাবে এবং কোনো রকম কোনো বিপদ ঘটবে না। কিন্তু এই সময় পিটার জানতো না যে ফ্লাইট 6111 অলরেডি নিজের উচ্চতা কমাতে শুরু করেছে। একই সময় ফ্লাইট 611 এর পাইলট পিটারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সেই সময় পিটার ফ্লাইট 2937 এর পাইলটের সাথে কন্ট্যাক্টে ছিল, তাই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মেইন রাডার সিস্টেম মেইনটেনেন্সের কারণে বন্ধ ছিল আর ব্যাকআপ সিস্টেমে পিটার কাজ করছিল, যার কারণে ভিজুয়াল এইচটিসির মতন গুরুত্বপূর্ণ ইনফরমেশন ডিসপ্লেই হয়নি। যেই সিস্টেমটি অন থাকলে এই ধরনের পরিস্থিতিতে রেড অ্যালার্মের সাথে তীব্র আওয়াজ করতে থাকতো। আর ঠিক এই কারণে পিটার এই পরিস্থিতি সম্পর্কে কোনো রকম কোনো উপলব্ধি করতে পারেনি। সবকিছু ঠিক আছে দেখে পিটার দ্বিতীয় রাডার সিস্টেমে ফ্লাইট 1135 এর ল্যান্ডিং এর দিকে মনোযোগ দেয়। অন্যদিকে ফ্লাইট 611 এবং ফ্লাইট 2937 এর টিসিএস সিস্টেমে অ্যালার্ম অনবরত বেজেই চলেছিল। এই দুটি প্লেনের পাইলট নিজেদের উচ্চতা কমাতে শুরু করেছে এবং কিছুক্ষণ পর পিটার আবারও ফ্লাইট 2937 এর পাইলটের সাথে যোগাযোগ করে এবং পাইলটকে জানায় যে ফ্লাইট 611 তাদের ঠিক ডান দিক থেকে আসছে, কিন্তু আসলে ফ্লাইট 611 তাদের বাম দিক থেকে আসছিল। ঠিক এই কারণে ফ্লাইট 2937 এর পাইলট যখন ডান দিকে তাকায় তখন কোনো রকম কোনো প্লেন তার নজরেই আসেনি। কিন্তু এর ঠিক 3 সেকেন্ড পরেই ফ্লাইট 2937 এর পাইলট বাম দিকে তাকায় এবং দেখে যে ফ্লাইট 611 তীব্র গতিতে তাদের দিকে ধেয়ে আসছে। সঙ্গে সঙ্গে ফ্লাইট 2937 এর পাইলট প্লেনটিকে ওপরে তোলার জন্য নিজের সব চেষ্টা কাজে লাগিয়ে দেয়, কিন্তু নিচের দিকে যাওয়া একটি প্লেনকে হঠাৎ করেই কয়েক সেকেন্ডের মধ্যে ওপর দিকে নিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব। আর ঠিক 3 সেকেন্ড পরেই অর্থাৎ 12:32 মিনিটে 34,800 ফিট উচ্চতায় ফ্লাইট 611 ফ্লাইট 2937 কে মাঝখান থেকে দুই ভাগে খণ্ড করে সামনের দিকে এগিয়ে যায়। এই সংঘর্ষের ফলে ফ্লাইট 2937 দুটি ভাগে ভাগ হয়ে যায় এবং সামনের অংশটি ভার্টিক্যালি পড়ে মাটির সঙ্গে ধাক্কা খায় আর ইঞ্জিনের অংশটি বেশ কয়েকবার হাওয়াতে ঘুরপাক খাওয়ার পর মাটিতে এসে পড়ে। এই সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ফ্লাইট 2937 এ থাকা
45 জন বাচ্চা, 7 জন প্যাসেঞ্জার এবং 9 জন ক্রু মেম্বার একই সঙ্গে মৃত্যুবরণ করে। অন্যদিকে এই সংঘর্ষের ফলে ফ্লাইট 611 সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং প্লেনটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে হাওয়াতেই গোল গোল পাক খেতে থাকে। আর ঠিক 2 মিনিট 5 সেকেন্ড পর ফ্লাইট 611 শেষমেশ ঘটনাস্থল থেকে 7 কিলোমিটার দূরে একটি জঙ্গলে ভেঙে পড়ে এবং ফ্লাইটে থাকা প্রত্যেকটি ক্রু মেম্বার মারা যায়। এই ঘটনায় একটিও প্রাণী জীবিত ছিল না। 2 প্লেন মিলিয়ে মোট 71টি তরতাজা প্রাণ এই পৃথিবী ছেড়ে চলে গেল। পরে ঘটনাটির তদন্তে জানা যায় যে এয়ার স্পেস কন্ট্রোল কোম্পানি স্কাই গাইডের গাফিলতিতেই এই ঘটনাটি ঘটেছে। কারণ যখন এই ঘটনাটি ঘটে তখন 2টি ওয়ার্ক স্টেশন কন্ট্রোল করার জন্য কেবলমাত্র একজনই উপস্থিত ছিলেন, যার ফলে একজন ব্যক্তি এই ঘটনার সময় ফ্লাইট 1135 এর ল্যান্ডিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এগুলো ছাড়াও মেইন রাডার সিস্টেম মেইনটেনেন্সের কারণে কাজ করছিল না, তাই পিটারকে বাধ্য হয়ে ব্যাকআপ সিস্টেম ব্যবহার করতে হয়। কিন্তু ব্যাকআপ সিস্টেমে এইচটিসির অ্যালার্মের মতন গুরুত্বপূর্ণ সিস্টেম না থাকায় পিটার এই দুর্ঘটনার কোনো রকম ইন্ডিকেশনই পায়নি। এসব ছাড়াও মাটিতে যে সকল পলিউশন সিস্টেম যা কিনা 2টি প্লেনের সংঘর্ষের আন্দাজ করে, সেটাও সংঘর্ষের প্রায় 2.5 মিনিট আগে থেকেই মেইনটেনেন্সের কারণে বন্ধ করে দেওয়া ছিল। আর আশ্চর্যজনক ব্যাপার হলো যে পিটার এই ব্যাপারে কিছুই জানতো না। এই রিপোর্ট অনুযায়ী জানা যায় যে যখন প্লেন দুটি একে অপরের দিকে এগিয়ে আসছিল তখন ঘটনাস্থল থেকে প্রায় 1080 কিলোমিটার দূরে জার্মানির একটি এয়ারস্পেস কোম্পানিতে কর্মরত একজন কন্ট্রোলার এই দুর্ঘটনার সম্ভাবনার কথা বুঝতে পারে। কিন্তু ইন্ডাস্ট্রি রুল অনুযায়ী কোনো কন্ট্রোলারই তার এয়ারস্পেসের বাইরে থাকা কোনো প্লেনের সাথে যোগাযোগ করতে পারে না, যার কারণে এই কন্ট্রোলার পিটারকে ফোন করে এই ঘটনার ব্যাপারে জানানোর চেষ্টা করেছিল। কিন্তু এদিকে মেইনটেনেন্সের কারণে টেলিফোন বন্ধ থাকার ফলে তার এই চেষ্টাও সফল হয়নি এবং একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়, যা আজও এয়ারলাইন্সের দুনিয়ায় অনেকগুলো কালো দাগের মধ্যে একটি। ভবিষ্যতে এরকম অন্যান্য কালো দাগের ব্যাপারেও আলোচনা করব। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।